স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতেই জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যোগে। রোহিঙ্গাদের জন্য দাতা দেশসমূহ, জাতিসংঘ সংস্থা, আন্তর্জাতিক সংগঠন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের বন্ধুদের সহানুভূতি ও অংশীদারিত্ব আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং তাদের স্বদেশ প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত তা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে রাখাইন এবং প্রতিবেশী অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানাই। এবারে থাকছে বিস্তারিত। মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা বন্ধে যৌথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সোমবার কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ এবং আরাকান আর্মিকে রোহিঙ্গাদের নিরাপত্তা, জীবিকা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব দেন অধ্যাপক ইউনুস। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন, ছবি তুলেছেন খোরশেদ আলম। ২০১৭ সালের ২৫ জুলাই একসাথে অসংখ্য রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আসা শুরু করে। তখন রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ হত্যাযজ্ঞ শুরু হয় মিয়ানমারে। ওই সময় মাত্র কয়েক সপ্তাহে বাংলাদেশে প্রায় ৮ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। সেই হত্যাযজ্ঞ আজও থামেনি। বাংলাদেশের রোহিঙ্গাদের আশাও বন্ধ হয়নি। বর্তমানে যার সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। অপরদিকে মাত্র ৫ লাখ রোহিঙ্গা আছে নিজ ভূমে। এই সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একটি জাতিগোষ্ঠীর সর্বশেষ ব্যক্তিটির মৃত্যু পর্যন্ত অপেক্ষা না করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। আজকের এই শোকাবহ দিনে ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানো এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর জাতিগত নির্মূল থামাতে বাধ্য করা আমাদের নৈতিক দায়িত্ব। শেষ রোহিঙ্গা মানুষটি রাখাইন ত্যাগ না করা পর্যন্ত অপেক্ষা করা হবে ইতিহাসের এক ভয়াবহ ভুল। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহযোগিতার পরিমাণ অর্ধেকেরও বেশি কমিয়েছে। এতে বন্ধ হয়ে গেছে প্রায় ৫,৫০০ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাবঞ্চিত হচ্ছে প্রায় ৪ লাখ শিশু। নাজুক পরিস্থিতি খাদ্য ও চিকিৎসার ক্ষেত্রেও। এমন সমস্যা সমাধানে দাতা দেশ, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। রোহিঙ্গাদের জন্য দাতা দেশসমূহ, জাতিসংঘ সংস্থা, আন্তর্জাতিক সংগঠন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের বন্ধুদের সহানুভূতি ও অংশীদারিত্ব আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং তাদের স্বদেশ প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত তা অত্যন্ত প্রয়োজনীয়। মিয়ানমারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসিয়ান সহ প্রতিবেশী দেশগুলোর সহযোগিতার প্রয়োজন বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। রাখাইনে অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে আসিয়ান এবং প্রতিবেশী দেশগুলোর ভূমিকা অপরিহার্য। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে রাখাইন এবং প্রতিবেশী অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানাই। এই ঘৃণ্য জাতিগত নিধনের বিরুদ্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের অবিচলভাবে দাঁড়ানোর আহ্বানও জানান অধ্যাপক ইউনুস। মিয়ানমারের রোহিঙ্গা হত্যা ও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের অর্থ সংকটকে একটি আন্তর্জাতিক সংকট হিসেবেই উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। একটি জাতিগোষ্ঠীর শেষ মানুষটির মৃত্যু পর্যন্ত অপেক্ষা না করে বিশ্ব নেতৃবৃন্দকে এখনই এই সংকট সমাধানে এগিয়ে আসা জরুরি বলেও মনে করেন তিনি। মুজাহিরুল হক রুমেন, ৭১, ইনানি, কক্সবাজার। মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযান শুরুর পর ২০১৭ সালের ২৫শে আগস্ট অর্থাৎ আজকের দিনে হাজারো রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকতে শুরু করে, যে সংখ্যা বর্তমানে বেশ কয়েক লাখ ছাড়িয়ে গেছে। রোহিঙ্গাদের এই ঢল নামার ৮ বছরের মাথায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এই সম্মেলন হচ্ছে কক্সবাজারে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক দূত, জাতিসংঘ সংস্থার প্রতিনিধি এবং বাংলাদেশে বিদেশি মিশনের কর্মকর্তারা। অধ্যাপক ইউনুস তার বক্তব্যে আজকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ৭ দফা প্রস্তাব তুলে ধরেছেন। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব জনাব আবুল কালাম আজাদ মজুমদার
এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আনিসুর রহমান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। জনাব আজাদ মজুমদার, শুরুতে আপনার কাছে একটু জানি যে আমরা বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক দূত, জাতিসংঘের প্রতিনিধি এবং বাংলাদেশে যারা বিদেশি মিশনে কাজ করেন তাদেরকে নিয়ে এই একটা সম্মেলন বৃহৎ আকারে হচ্ছে। অনেক জায়গায় আমরা মেসেজটা দেবার চেষ্টা করছি। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা এই সম্মেলনটা করার প্ল্যান করেছিলাম বা করেছি, সেরকম সাড়াটা আপনারা পেয়েছেন কিনা? দুদিন সম্মেলন চলেছে, আজকে প্রধান উপদেষ্টা ওই সম্মেলনে যোগ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমরা তো আসলে মনে করি যে অভূতপূর্ব সাড়াই এখানে এসেছে। অভূতপূর্ব এই অর্থে যে রোহিঙ্গাদের নিয়ে এই প্রথম কোনো একটা সম্মেলন হলো যেখানে আপনার রোহিঙ্গারা তারা একটা প্ল্যাটফর্মে এসে তাদের নিজেদের কথাটা বলতে পেরেছেন। এর আগে রোহিঙ্গারা কখনো এরকম সুযোগ পাননি। তাদের নিয়ে দেশে বিদেশে হয়তো বা কিছু আলোচনা হয়েছে, কিন্তু সেখানে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব ছিল না, বা যদি থাকেও সেটা নামমাত্র ছিল। এই প্রথম ব্যাপক আকারে রোহিঙ্গারা এসেছেন, তারা এখানে এসে তাদের বক্তব্যগুলো বলেছেন, তারা কি চান, কিভাবে চান, কেন চান ইত্যাদি যৌক্তিকতাগুলো তারা ব্যাখ্যা করেছেন। এখানে যারা উপস্থিত ছিলেন তারা এটা শুনেছেন। আর এটা আন্তর্জাতিক গণমাধ্যমও আজকে আপনি দেখবেন যে এটা অন্যতম একটা শীর্ষ সংবাদ ছিল। আজকে মাননীয় প্রধান উপদেষ্টার যে উদ্বোধনী অধিবেশন, যে আজকের অধিবেশনটা যেখানে উনি বক্তব্য রেখেছেন, এটা আল জাজিরার মতো সংবাদ মাধ্যম এটা লাইভ সম্প্রচার করেছে। সো এটা থেকে আপনারা ধরে নিতে পারেন যে এটার এই সম্মেলনটাকে আন্তর্জাতিক সম্প্রদায়ও আসলে কতটা গুরুত্ব দিয়ে দেখেছে। আর আমাদের স্থানীয় গণমাধ্যম তো অবশ্যই এটার উপর কাজ করেছে। রোহিঙ্গাদের নিয়ে যে আলোচনাটা থেমে গিয়েছিল, তাদের প্রত্যাবাসন নিয়ে বা তাদের সহায়তা কমে যাওয়া নিয়ে যে আলোচনাটা থেমে গিয়েছিল বা খুব অল্প স্বল্প পরিসরে হচ্ছিল, সেটা আমরা এই সম্মেলনে এটা একটা বড় আওয়াজ উঠেছে। এবং সেখানে অনেকগুলো স্টেক হোল্ডার যারা এই ক্রাইসিসের সাথে নানাভাবে ইনভলভ বা যারা এই ক্রাইসিসটাকে হ্যান্ডেল করছেন বা কাজ করছেন, তারা এই বিষয়ে কথা বলেছেন, প্রত্যেকের মতামত শুনেছেন। একটা খুব গুরুত্বপূর্ণ দিক ছিল এখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপস্থিতি, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতি। এটা সম্ভবত প্রথমবার এই রোহিঙ্গা ক্রাইসিসটা শুরু হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও এই রোহিঙ্গাদের এই ক্রাইসিসটা সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়া হয়েছে। একেবারে রোহিঙ্গাদের কাছ থেকে তারা শুনেছেন রোহিঙ্গাদের সমস্যাগুলো কী কী, প্লাস এই যে পলিসি কন্টিনিউশনের একটা বিষয় আছে। কারণ আপনি জানেন, অন্তর্বর্তীকালীন সরকার হয়তো খুব বেশি দিন দায়িত্বে থাকবে না, পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলো দায়িত্বে আসবে তারা কীভাবে এই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাবে, তাদের কাছ থেকে সেটা জানাটা যেমন জরুরি ছিল, তেমনি তাদেরও এটা জানা জরুরি ছিল আসলে সমস্যার গভীরতাটা কত তীব্র। তো সব মিলে আমরা মনে করি যে এই সম্মেলনটা 2 দিন হয়েছে। আগামীকালকে সম্মেলনে অংশগ্রহণকারী অনেকেই রোহিঙ্গা ক্যাম্পে যাবেন, তারা সরেজমিনে রোহিঙ্গাদের সিচুয়েশন দেখবেন। কিন্তু আজকে পর্যন্ত যে স্টেক হোল্ডার ডায়ালগ হয়েছে, যতগুলো থিমেটিক সেশন হয়েছে প্রায় 5 থেকে 6টা, এগুলোর যে আলোচনা, সেগুলোতে আমরা মনে করি যে বেশ একটা সাড়াই পড়েছে। জি, অধ্যাপক আনিসুর রহমান, আপনি এই সম্মেলনের ইম্প্যাক্টটা কি দেখেন? কারণ এখানে নানান সংস্থার প্রতিনিধি, বাংলাদেশে কাজ করা কূটনীতিক, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, যারা আসলে এই বিষয়গুলো ডিল করেন বা ডিল করবেন, পেছন থেকে কাজ করেন, তাদের সামনে তুলে ধরা হয়েছে সমস্যাটা। আপনি বিশ্বব্যাপী এটার ইম্প্যাক্টটা কি দেখেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই সম্মেলনটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং রোহিঙ্গাদের ক্রাইসিস নিয়ে এটা একটি প্রথম বাংলাদেশের একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স। এবং এই কনফারেন্সের সবচেয়ে বিশেষত্বটা হলো যে বিশ্ব যে সমস্ত স্টেক হোল্ডাররা আছে, যেমন ধরেন জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্যরা অংশগ্রহণ করেছেন। এবং সেইখানের সবচেয়ে বড় দিকটা হলো যে এখানে যে একটি এথনিক ক্লিনসিং হয়েছে মায়ানমারে, এবং এথনিক ক্লিনসিংয়ের ব্যাপারটি উপস্থাপন করা। এবং আপনি দেখবেন যে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু এই বিষয়টি উপস্থাপন করেছেন, যে তিনি 7 দফা দিয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে একেবারেই জাতিগত নিধন যাতে না হয় এবং এই রোহিঙ্গা সমস্যাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করাটা খুব জরুরি 2-3টা প্যারাডিম থেকে। নাম্বার 1 হচ্ছে যে মায়ানমারকে অবশিষ্ট যারা রোহিঙ্গা আছেন মায়ানমারে, তাদের উপর যাতে করে জাতিগত নির্মূল অভিযান যেটা মায়ানমারের সামরিক জান্তারা করেছে সেটা যেন স্টপ হয়, সেটা যেন বন্ধ হয়। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ এবং খুব জনবহুল সম্পন্ন একটা কান্ট্রি।
এবং এই দেশের মধ্যে আমাদের একটা ব্যাপক জনসংখ্যার কিন্তু চাপ রয়েছে। আমাদের এই এই দেশের মতো একটা দেশে একটা বিপুল পরিমাণের রোহিঙ্গাদের আশ্রয়, তাদের খাদ্য, কর্মসংস্থান, তাদের বাচ্চাদের শিক্ষা এবং চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণে লজিস্টিক সাপোর্ট কিন্তু আমরা তাদেরকে দিতে পারবো না। এবং এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করা হলো যে আপনাদের কিন্তু এর দায় রয়েছে এবং আপনাদেরকে এই সমস্ত রোহিঙ্গাদের পুনর্বাসন এবং প্রত্যাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের সরাসরি অংশগ্রহণ করা উচিত। এবং রাষ্ট্রীয় পর্যায়ে থেকে যখন এই ধরনের বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করা হয়েছে, নিশ্চয়ই আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক ডিপ্লোম্যাটসরা এখানে একটা রোল প্লে করার সুযোগ থাকবে এবং এটা একটা গুড সাইন ফর দ্য কান্ট্রি। দুইটা দিক থেকে, একটা হলো দেশের নিরাপত্তা এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ। আমাদের প্রত্যাবর্ষণ প্রক্রিয়াটা যাতে করে খুব তাড়াতাড়ি হয় এবং রোহিঙ্গাদের যে সমস্ত সংকটগুলো এখন আছে এই সংকটগুলো নিরসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই আন্তর্জাতিক কনফারেন্সের মাধ্যমে। জি, আবুল কালাম আজাদ মজুমদার, যে 7 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টা আজকে পেশ করেছেন তার বক্তব্যের মাধ্যমে, সেখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তিনি বলেছেন যে মিয়ানমার কর্তৃপক্ষ এবং আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা এবং জীবিকা নিশ্চিত করার আহ্বান জানানো বা তাদের উপর যেভাবেই হোক কূটনৈতিক একটা চাপ তৈরি করা। এই দুই বিবদমান গোষ্ঠীর সঙ্গে কি করে আসলে মানে তাদের কাছে পৌঁছানো যাবে? যেমন মিয়ানমারের কাছে আসলে ডিপ্লোম্যাটিক ওয়েতে যাওয়া যায়, কিন্তু আরাকান আর্মি তাদের বিষয়ে আসলে কি? কারণ তারা না চাইলেও তো, যেহেতু বেশিরভাগ এলাকা তাদের দখলে আছে, সেটা খুব কঠিন আসলে প্রত্যাবাসন। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক আনিসুর রহমান উনি যথার্থই বলেছেন যে এখানে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। একটা জিনিস, আজকের যে সম্মেলন, এই সম্মেলনে প্রথমবারের মতো আলোচিত হয়েছে যে এথনিক ক্লিনজিংয়ের কথা বলা হয়েছে। আমরা এর আগে এথনিক ক্লিনজিংয়ের জন্য সবসময় একটা অ্যাক্টরকে দায়ী করা হয়েছিল, যে মিয়ানমার আর্মিকে বলা হয়েছিল যে তারা এথনিক ক্লিনজিংয়ে জড়িত। এই প্রথম একটা অ্যাক্টরের সাথে একটা এস যোগ হয়েছে, মানে এখানে আসলে এথনিক ক্লিনজিংয়ের জন্য শুধু মায়ানমার আর্মি একা না, আরও কিছু কিছু পক্ষ এখানে আসলে ইনভলভ আছে। তো এই বিষয়গুলো আসলে আলোচনায় আনাটা জরুরি, এ কারণে যে কারণ কোনো একটা অ্যাক্টরকে বাদ দিয়ে কোনো একটা পক্ষকে আসলে বাইরে রেখে এই সমস্যার টেকসই সমাধান কোনোভাবেই সম্ভব না। টেকসই কেন, কোনো সমাধানই হয়তো বা সম্ভব না। সেই জন্য এই আপনার মায়ানমার সেনাবাহিনী বা মায়ানমার সরকার বলেন, আরাকান আর্মি, তাদের প্রত্যেকের কথাই মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি তার বক্তব্য উল্লেখ করেছেন এবং সরকারি বেসরকারি পর্যায়ে নানাভাবে আসলে তাদের সাথে যোগাযোগও রক্ষা করা হচ্ছে, যাতে করে আসলে সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে আলোচনার মাধ্যমে এই সমস্যাটা স্থায়ী সমাধান করা যায়। জি, অধ্যাপক আনিসুর রহমান, মানে আপনি কি মনে করেন, একটা তো কূটনৈতিক একটা মানে ডায়ালগ, সেটা খুব সহজ, কিন্তু মানে ইনফর্মাল ওয়েতেও কারণ ওখানে প্রয়োজন হবে। অনেক দিন ধরেই এটা আপনারা বিশেষজ্ঞরা বলে আসছেন, কারণ সেখানে আরাকান আর্মির যেভাবে নিয়ন্ত্রণ, আবার এক ধরনের পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে, মায়ানমার আর্মি তারা এই জায়গাটা আবার পুনর্দখল করার চেষ্টা করতে পারে, মানে একটা যুদ্ধ পরিস্থিতি সেখানে হতে পারে বলে একটা আশঙ্কা বিশ্ব গণমাধ্যমে দেখা যাচ্ছে। সেই জায়গায় আসলে আপনি কি দেখেন? না, আপনি যথার্থ বলেছেন। কারণ হলো যে আমাদের দেশ থেকে তো কূটনৈতিক একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং কূটনৈতিক প্রচেষ্টাটা ছিল অং সান সুচির সাথে, অং সান সুচির গভর্নমেন্টের সাথে। এখন কিন্তু সেই গভর্নমেন্টটি মায়ানমারে নাই। এখন আপনি জানেন যে একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা সামরিক জান্তাদের কাছে মায়ানমার, এবং পাশাপাশি আপনি দেখবেন যে মায়ানমারে অনেকগুলো আরাকান আর্মির মতো অনেকগুলো সশস্ত্র সংগঠন কিন্তু দাঁড়িয়েছে এবং দেশটির মধ্যে কিন্তু একটা অস্থিতিশীল একটা পরিস্থিতির সংকট কিন্তু ওই দেশের মধ্যে আছে। এক্ষেত্রে আমাদের যারা সবচেয়ে বড় রোল প্লে করতে পারেন সেটা হলো যে বিগ পাওয়ার্সদের রোল আছে এখানে আমাদের চায়নার একটা রোল আছে, এবং আজকে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু সুন্দর একটা উপস্থাপন করেছেন, আসিয়ানের ব্যাপারটা উল্লেখ করেছেন। আসিয়ানের একটা রোল প্লে করতে হবে এখানে। আসিয়ানের অন্তর্ভুক্ত যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোর একটি ভূমিকা রয়েছে, কারণ প্রত্যেকটা রাষ্ট্রের সাথে মিয়ানমারের কিন্তু আপনার হলো যে একটা সম্পর্ক রয়েছে, ডিপ্লোম্যাটিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক বা রাজনৈতিক সম্পর্ক, বোঝাপড়াটা রয়েছে। সাথে সাথে আমাদেরকে ইউরোপীয় ইউনিয়নের দেশভুক্ত রাষ্ট্রগুলোর রোল প্লে করবে এখানে আমেরিকা, এবং আমেরিকার একটা বিশাল বড় রোল থাকবে।
সুতরাং বিগ পাওয়ার্স যারা আছেন, এই বিগ পাওয়ার্স রুলটা একটা ফ্যাক্টর, এবং আমাদের কূটনীতিকরা, আমাদের বাংলাদেশের কূটনীতিকরা এবং বাংলাদেশ সরকার এই সম্মেলনের মাধ্যমে কিন্তু একটা ওয়ে আউট বের করবেন এবং একটা ওয়ে আউট তৈরি হবে। যে ওয়ে আউটটা বেসিক্যালি হচ্ছে যে আপনার আমেরিকা এবং চায়নার মতো অ্যাক্টরগুলোকে ইনভলভ করে কিভাবে এই সমস্যাটার একটা স্থায়ী সমাধান করা যায়, এই দিকে কিন্তু আগানোর একটা সম্ভাবনা তৈরি হবে। জি, আবুল কালাম আজাদ মজুমদার আরেকটি মানে পয়েন্ট দিয়েছেন প্রধান উপদেষ্টা, তার 7টি পয়েন্টের মধ্যে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের জন্য, মানে প্রত্যেকটা শব্দই খুব প্রয়োজনীয় এবং এগুলো ছাড়া সম্ভব নয়, চিন্তাও করা যায় না। একটা বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের কথা তিনি বলেছেন। এই রোডম্যাপটা আসলে আমরা তৈরি করব কিনা, নাকি বিশ্ব সম্প্রদায়ের কাছে তিনি আহ্বান রেখেছেন? ধন্যবাদ আপনাকে। এই রোহিঙ্গাদের নিয়ে তো নতুন করে আলোচনাটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুরু করলো। আপনার বাংলাদেশেতে কয়েকটা কনফারেন্স হবে বলে আমরা আশা করছি। এর মধ্যে এটা হয়তো প্রথম কনফারেন্স। সবচেয়ে বড় কনফারেন্সটা আমরা আশা করছি যে আগামী মাসে নিউ ইয়র্কে হবে, জাতিসংঘের আয়োজনে। জাতিসংঘের আয়োজনে যে কনফারেন্সটা হবে সেখানে আপনার মালয়েশিয়া, ফিনল্যান্ডের মতো দেশগুলো কো-হোস্ট হিসাবে থাকবে, এবং যেহেতু সম্মেলনটা হবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পরপরই আমরা আশা করছি প্রায় 170টা দেশের প্রতিনিধি সেখানে এই অংশ নেবেন। তো এরকম একটা বড় পরিসরে একটা যখন সম্মেলন হবে তখন নিশ্চয়ই বিশ্বের বিভিন্ন দেশ তাদের মতামতগুলো ব্যক্ত করবে, বিশেষ করে যারা কি প্লেয়ার এক্ষেত্রে, বা আমাদের প্রতিবেশী দেশগুলো আছে, আমাদের প্রতিবেশী দেশের পাশাপাশি আপনার আসিয়ানভুক্ত দেশ এবং চীন আছে, তারা তাদের পরিকল্পনার কথাটা, কারণ এটা যে একটা বড় সমস্যা এটা কিন্তু সবাই অ্যাকনলেজ করে। এবং আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে আজকে যে সম্মেলনটা হয়েছে এখানে চীনের রাষ্ট্রদূত ছিলেন, এমনকি মিয়ানমারের রাষ্ট্রদূতও ছিলেন কিন্তু এখানে আজকে উপস্থিত ছিলেন। সো তারা সবাই শুনেছেন, এবং জাতিসংঘে যে সংবাদ সম্মেলন যে রোহিঙ্গা বিষয়ক যে কনফারেন্সটা হবে সেখানেও একটা ব্যাপক পরিসরে এটা নিয়ে আলোচনা হবে। এবং আমরা আশা করছি যে তারও পরে আপনি জানেন যে গ্লোবাল পিস মেকার হিসেবে কাতার একটা ভূমিকা রাখছে এই মুহূর্তে। আপনার তারাও আগ্রহ দেখিয়েছে যে তারা এই মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে, এই ক্ষেত্রে বিশেষ করে মায়ানমারে যে বিবাদমান পক্ষগুলো আছে তাদের মধ্যে মধ্যস্থতা করে যদি তারা সেখানে শান্তি প্রতিষ্ঠা সক্ষম হয় তাহলে আপনার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথটা সহজ হবে। আপনার দ্রুত এবং সাস্টেনেবল যে প্রত্যাবাসনের কথা বা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সেটা একমাত্র সম্ভব হবে আসলে মায়ানমারে শান্তি প্রতিষ্ঠা হলে। কারণ মায়ানমারে শান্তি প্রতিষ্ঠা না হলে রোহিঙ্গাদেরকে সেখানে বলপূর্বক দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব না। এই জন্য আমরা বিশ্ববাসীর সাথে তো আলোচনা হচ্ছে এবং তাদেরকে এনগেজ করে আসলে এই সমস্যাটার সমাধানের চেষ্টা করা হচ্ছে, এবং আমরা আশা করি রোডম্যাপটাও হয়তো বিশ্বের এক্ষেত্রে যেই পক্ষগুলো কাজ করছে তাদের পক্ষ থেকেই আসবে। অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার এবং অধ্যাপক আনিসুর রহমান, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকের সংবাদযোগে ধন্যবাদ। এ ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।